What's happening in the AI world? যেমন আমি জব সুইচ করে ফেললাম। যদি আমরা একটা স্কিলকে মাস্টার করতে যাই, we are actually failing ourselves. কারণ ওপেন সোর্স মডেলগুলোর ক্ষেত্রে ডেটা সিকিউরিটির অনেক বড় একটা ইস্যু থাকে। Hey guys, what's up? হ্যালো, আজকে আমরা অনেক ইন্টারেস্টিং টপিকে কথা বলবো। এআই নাকি ফাটায় দিচ্ছে? Well, since like last 5 years, Gosh, what's happening in the AI world? 5 or more than 5 years, generative AI আসার পর থেকে তো সবকিছুই চেঞ্জ হয়েছে। Tell us about this move. কি হইতেছে? যেমন আমি জব সুইচ করে ফেললাম, আমি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার থেকে সুইচ করে ফেললাম বিকজ অফ দ্য পটেনশিয়াল। অ্যাকচুয়ালি এটা মানে শুরুর দিকে যখন আসছে তখন এটা গ্রাউন্ড ব্রেকিং ছিল। লাইক GPT-2 পিপল জাস্ট ইনসাইডার বলবো না, মানে যারা খুব ডিপলি এটা নিয়ে চিন্তা ভাবনা করে বা ঘাটে ওরা জানতো। বাট 3 যখন আসছে, ম্যাথ পিপল স্টার্টেড অ্যাডাপ্টিং ইট, তখন এটা ইগনোর করার মতো একটা জিনিস ছিল না। এটা অলরেডি প্রোডাকশন লেভেলে যে কাজ করতে পারে ম্যাথ পপুলেশনের জন্য, ইট হ্যাজ অলরেডি ডেমনস্ট্রেটেড দ্যাট। তো অলরেডি মানুষ লাইক এখনো ওই ক্রেজটা আছে, যেগুলো মানুষ এখনো চিন্তা করতেছে যে আমি একটা ডোমেইনে কি থাকতে পারবো নাকি আমার অ্যাকচুয়ালি সুইচ করতে হবে। এখনো মানে ট্রানজিশনটা এখনো হইতেছে। এই জিনিসটা আমি ফাতেমা আমরা অনেকেই আমরা একদম we are living this scenario actually. Yes. আমি যদি বলি যে আমি স্টার্ট করছি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন আমি একটা ফুল স্ট্যাক থেকে আমরা একটা অল স্ট্যাক মাইন্ডসেটে কিন্তু অলরেডি চলে গেছি। We are developing, we are doing the testing at the same time যতটুকু পসিবল। তারপরে ফ্রন্ট এন্ড আমরা করতেছি, ইনফ্যাক্ট এখন আমরা ডেভেলপসেও আর কি বেসিক্যালি করতেছি। হ্যাঁ, সো এই পুরো পাইপলাইনটা এখন আসলে দিস ইজ হোয়াট আই ফিল। আমি জানি না আপনারা সেম সিনারিও ফিল করছেন নাকি, বাট আমার কাছে মনে হয় এখন আসলে যদি আমরা একটা স্কিলকে মাস্টার করতে যাই, we are actually failing ourselves. This is what I think. সো তাহলে কি আমরা এইভাবে জেনারেলাইজ করতে পারি এআই আসার কারণে আপনাদের জব চলে যায়নি, বরং আপনাদের জন্য নতুন অপরচুনিটির দরজা খুলে গেছে? For now. ওকে, বাট আমার একটা কোয়েশ্চেন আছে, ইজ এআই রিয়েলি দ্যাট বিগ আ থিং? Yeah. Why It's so? right now. Let's discuss this. Because as far as I have seen, যে মেডিকেল সায়েন্স আর্টিফিশিয়াল লাইফ লিম এই জিনিসগুলো নিয়ে অনেক বছর যাবত কাজ করতেছে, বাট উই নেভার গট ক্লোজ টু জেনারেটিং কগনিশন। এআই ইজ দ্য ফার্স্ট থিং যেটা কগনিশন জেনারেট করতেছে না, বাট ইটস সিমুলেটিং ইট ভেরি ওয়েল টু মেক এ মানে আমাদেরকে কনভিন্স করার মতো করতে পারতেছে। তো ওই কারণে আমাদের জন্য কিছু মাইন্ড বগলিং, যেমন আমার বায়োলজি দিয়ে নতুন লাইফ ক্রিয়েট করতে পারি নাই, বাট উই আর ডুইং সামথিং দ্যাট ইমুলেটস আস সো কনভিন্সিংলি, যেগুলো জাস্ট that's why it's mind-boggling, I think, and it's too disruptive. Okay, so AI is essentially a disruptive technology. Is that how we could put it? Yeah, in a sense, definitely yes. So, আমার তো আরেকটা কোয়েশ্চেন আছে। অনেকে বলে AI is like other general purpose technologies, GPTs in other words, like steam engine, electricity, computers, internet. ওগুলো আসার পরে যেরকম রেভলিউশন হয়েছিল, এআই সেরকম একটা রেভলিউশন নাকি আশা করতে হচ্ছে। এটা কি আসলে সত্যি? এটা কিভাবে সম্ভব? What do you think, Fatima? আমার তো মনে হয় রেভলিউশন অলরেডি হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আফটার নভেম্বর 2023 যখন ChatGPT ফার্স্ট টাইম হচ্ছে অনলাইনে আসলো, তারপর থেকে কিন্তু আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি, আইদার ইট ইজ লাইক টেকনোলজি অর হেলথ কেয়ার অর অলসো টেলিকমিউনিকেশন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু আমরা এখন এআই হচ্ছে অ্যাডপ্ট করে নিয়েছি। অ্যান্ড অলসো ডে বাই ডে যত যাচ্ছে, যত বেশি জেনারেটিভ এআই হোক অথবা যেই কোনো টাইপের জেনারেটিভ এআই টাইপের সলিউশন যাই হোক, আমরা কিন্তু অ্যাডপ্ট করতেছি। এটা এখন শুধু ডেভেলপারদের একটা উইল না, এটা এখন একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসেবে দাঁড়াইছে। যারা আর কি বিজনেস টিমে আছে, সেলসে আছে, দে নো ইফ আই হ্যাভ দিস ট্যাগলাইন ইন মাই প্রোডাক্ট,
it's bound to sell to some people. মানে the chances of selling it to the going to the market is very high. Okay, so you're saying in a way AIization is kind of a prerequisite these days, right? Right now এটাই এখন সবাই চাচ্ছে। আর মানুষ যখন একবার দেখে ফেলে যে হলো সামথিং ইজ পসিবল, তখন তার এক্সপেকটেশন আর কখনো নামায় না। They expect it from everyone else. So adoption is very critical. Otherwise, you're just losing everything. Everyone's just going ahead. You're just staying behind, following the tradition, and you're just lagging behind. That's it. আমি 2023-এর কথা যদি বলি, তখন আমি যদি একটা বেসিক একটা র্যাক বানাইতাম, ইট ওয়াজ সামথিং। হ্যাঁ, ওটা একটা নলেজ শেয়ারেবল একটা ব্যাপার। আমি যদি ফাইন কোন বা আমি যদি ভেক্টর ডেটাবেসগুলোকে নিয়ে আমি যদি স্টাডি করতাম, ইট ওয়াজ এ বিগ থিং at that time, because those knowledge was কি বলবো, it's sort of like an acquired taste. Not everyone was crazy about it or talking about it, or they didn't even know if I learn this, what things can I achieve from it. আমি এটা থেকে কি বানাইতে পারবো, এই জিনিসটাও তাদের কাছে আসলে ক্লিয়ার ছিল না। কিন্তু এই 1-2 বছরে এখন র্যাগ একটা কি বলবো বেসিক রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ইটস লাইক আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পারো, তুমি কি MySQL পারো, হ্যাঁ, and even sometimes it obsolete like that. Right now it's all kind of obsolete. Nobody cares about vanilla. It has become part of the tools. Yeah, মানে এটা এখন রিকোয়ার মানে ইন্টারভিউ কোশ্চেনে ইজ নো, কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে, বা আমি মাঝে মাঝে করি ফ্রেশার থেকে, বাট যখন এই ধরনের কোশ্চেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফাইন টিউন অ্যান্ড LLM, জাস্ট টু চেক এরা আসলে জানে নাকি, বিকজ উই আর স্টিল pivoting ourselves to that point, right? So এই নলেজগুলো আছে নাকি। হ্যাঁ, তো এইসব কোশ্চেন যখন আমরা জিজ্ঞেস করি, ওরা যদি অ্যান্সার না দিতে পারে, then you're not fit for the role. হ্যাঁ, you're far behind from maybe 5 other of your friends are. So জিনিসগুলো খুব তাড়াতাড়ি এসকেলেট করছে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে ফাইন টিউনিং এন্ড LLM or ফাইন টিউনিং এন্ড ট্রান্সফর্মার মডেল, ফর এক্সাম্পল নাওয়াডেজ আমরা কিন্তু হচ্ছে মেইনলি ক্লোজ সোর্স যে মডেলগুলো আছে, লাইক জিপিটি, জেমিনাই, দেন হচ্ছে গ্রক, আমরা কিন্তু বেশি হচ্ছে এই মডেলগুলো ইউজ করতেছি ফর সিকিউরিটি পারপাস। কারণ ওপেন সোর্স মডেলগুলোর ক্ষেত্রে ডেটা সিকিউরিটির অনেক বড় একটা ইস্যু থাকে। কারণ আপনি যেই মডেল ইউজ করতেছেন, যেই ডেটা আপনি ওকে প্রোভাইড করতেছেন, ও কিন্তু হিস্টোরিক্যালি ও নিজের থেকে ওই নলেজ বেসে রাখতেছে। বাট যদি হচ্ছে আপনি ক্লোজ সোর্স মডেলগুলো ইউজ করেন, তাহলে আপনার সিকিউরিটি কনসার্ন ইস্যুটা কিন্তু একটু হলেও কমবে। উল্টা বলছো ক্লোজ সোর্স উল্টা বলছো না, ওপেন সোর্স কিন্তু লামা and closed source কিন্তু GPT and so closed source মানে আমি যেটা বুঝছি চ্যাট জিপিটিতে, মানে if I converse with it, I'm obviously going to share my data, some sort of data to some extent. হ্যাঁ, ওটার পরে I do have the control in my hand, whether I decide my data to be trained, my data is allowed, I'm allowing them to use my data. It's my server, the LLM is running on, so LLM এর থেকে ডেটা কোথায় যাচ্ছে বা আসতেছে ওটা আমার কন্ট্রোলে আছে, so there's no data leakage, right? So ওপেন সোর্সে কিন্তু এই একটা কনসার্ন থাকে, কারণ আপনি হচ্ছে ওপেনলি আছে এরকম মডেল আপনি ফাইন টিউন করতেছেন, এন্ড দেন ওটা হচ্ছে ধরেন ওপেনলি হোস্টেড, সো ফর এক্সাম্পল মানে লোকাল হোস্টেড কথা বলছি, হয়তো মেবি কনসার্ন এটা নিয়ে আমাকে দেখতে হবে। আমি নট রিয়েলি শিওর, বাট আমি যতটুকু বুঝতেছি প্রাইভেসি পলিসিগুলো বুঝতে হবে। আমি নেটওয়ার্কিং আমার একটা কোয়েশ্চেন আছে, আরিয়ানের কথা আমার মনে হলো, দেখে ফেলার কথা বলতেছিলাম আরিয়ান। আমরা এআই এর ইউটিলিটির ক্ষেত্রে ইন টার্মস অফ লেভারেজিং এআই তো এমন একটা জায়গায় এখন মনে হচ্ছে আসছে, যেখানে আমাদের শুধু টেকনোলজিক্যাল এরিয়াজ না, আমাদের লাইফে অনেক ক্ষেত্রেই এআই ইনফ্যাক্ট হয়তো সব ক্ষেত্রেই এফেক্ট করবে, রাইট? সো ইন টার্মস অফ এফেক্টিং দোজ এরিয়াজ, AI এখন কোন জায়গায় আছে? Is it still in the infancy stage according to you guys, or is it still in the intermediate stage? What do you see? আমি এই স্কেলিংটা করার ক্ষেত্রে AI ইউজ না করে LLM ইউজ করব, কারণ আমরা এখন LLM আর AI অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। আই থিঙ্ক LLM এর ক্ষেত্রে আমরা মানে এটার ম্যাচুরিটি যে বিষয়টা আছে, LLM এর ম্যাচুরিটি বলে কি মিন করতেছি, আমরা এতদিন যেটা বিলিভ করতাম যে বলে LLM এর সাইজ যত বাড়বে
এটার রিটেনশন থেকে শুরু করে ইন্টেলিজেন্স তত বাড়বে। কিন্তু খুব রিসেন্টলি সপ্তাহখানেক আগে MIT একটা রিসার্চ পেপার পাবলিশ করছে, যেখানের মধ্যে ওরা যেটা প্রুভ করছে আগের হাইপোথিসিস রং। কিরকম রং? আগে হাইপোথিসিস যেটা ছিল সেটা হলো আপনি মডেল সাইজ যত বাড়াচ্ছেন, সে কনটেক্সট যেগুলোর উপর ট্রেন করা হয়েছে সেগুলো তত ভালো মনে রাখতে পারতেছে, বাকিগুলো ভুলে যাচ্ছে। দ্যাটস ওয়াই তার পারফরমেন্স তত ভালো হচ্ছে না। মডেল সাইজ বাড়াবেন মানে রুম বড় করবেন, বেশি কনটেক্সট আটবে। ওরা যেটা প্রুভ করছে সেটা হলো দ্যাট ওয়াজন্ট দ্য কেস অ্যাকচুয়ালি। LLM যেটা করতো, ওরা হায়ার প্লেনের মধ্যে মাল্টি ডাইমেনশনাল স্পেসের মধ্যে ডেটাগুলোকে রাখে। ইটস লাইক সিমিলারিটি ইন্ডেক্সের মতো। এখন আপনি যখন ডেটাগুলোকে রাখবেন, কত কম ওভারল্যাপ করতেছে, কতটুকু স্পেস দিতে পারতেছেন ইরেলেভেন্ট বা রিলেভেন্টগুলোকে, ওইটার উপর বেস করে সে পারফরমেন্সটা ম্যাটার করে। তার মানে আপনি যখন LLM এর সাইজ বাড়াচ্ছেন, আপনি জাস্ট স্পেসটা বাড়াচ্ছেন। মানে পুরানগুলোতে যেগুলোর সাইজ কম, ওরা স্পেস কমের কারণে ওরা ভুলে যাচ্ছিল না, ওরা জাস্ট আলাদা করতে পারতেছে না বলে ওদের পারফরমেন্সটা খারাপ ছিল। তাহলে কি, আমরা যদি একটা বাকেটের মধ্যে লেটস সে 10 লিটার পানি আনি, এখন আমি 2 লিটারের একটা বাকেটের মধ্যে 10 লিটার পানি দিলে 8 লিটারই পড়ে যাচ্ছে, কিন্তু আমার ওটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে যখন 10 লিটার ইয়া করবো। কিন্তু আমার কাছে পানি আছে লেটস সে 10 লিটার, আই মিন এই আমাদের ইন্টারনেটে বা ইন জেনারেল যে পরিমাণ ডেটা আছে ওটার কথা বলতেছি, ট্রেনেবল ডেটা। এখন আমি যে 100 লিটারের একটা বাকেট নিই, 10 লিটারে পানি ঢালি, পানি কিন্তু 10 লিটারে রয়ে যেতেছে। সো অ্যাট সাম পয়েন্ট LLM এর পারফরমেন্সটা ডিমিনিশিং রিটার্নসে চলে আসছে, এবং উই আর ভেরি ক্লোজ টু ইট, যেটা ইনফিনিটলি স্কেলেবল একটা সিস্টেম না। আমরা এখন কারেন্টলি যেটা করতেছি, LLM-টাকে AI থেকে মানুষকে ইউজ করাচ্ছি, সেটা হলো ক্লেভার ওয়ার্কআরাউন্ডস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মার্ভেলস। যেমন শুরুতে LLM যখন আসছিল, তখন আমরা এই যে র্যাপ যেটা বলবো, র্যাপটা ছিল যে হলো মানুষের একটা যে ক্লেভার ওয়ে, যেগুলোর কনটেক্সট ছোট, আমরা LLM-টাকে ট্রেন না করে কেমন আরো বেশি ইউজফুল ভাবে ইউজ করতে পারি। এখন আমাদের এজেন্ট আসছে, ওদের আমরা বিভিন্ন ইয়াতে অ্যাক্সেস দিচ্ছি, এজেন্টদেরকে কমিউনিকেট করা শিখেছি, ওদেরকে আমাদের হার্ডওয়্যার অ্যাক্সেস দিতেছি। এখন এটার একটা প্ল্যাটো আছে। আই থিঙ্ক দেয়ার ইজ এ লিমিট টু হাউ মাচ উই ক্যান স্কেল LLM systems, but I don't think there is a limit to how much we can scale the AI in general, because different forms of AI আসতে পারে, যেটা LLM এর মতো ফান্ডামেন্টালি স্ট্যাটিস্টিক্যালি প্রেডিকশন দিয়ে কাজ করে না। ইট মাইট বি এবল টু অ্যাকচুয়ালি থিঙ্ক, মাইট বি বলতেছি, LLM তো থিঙ্ক করে না, নেক্সট টু ক্যান বি স্ট্যাটিস্টিক্স, প্রেডিকশন এটসেট্রা। তো এটা আর কি, যে LLM এর জন্য আলাদা হিসাব এখানের মধ্যে, LLM বেস সিস্টেমের জন্য, AI এর জন্য আলাদা হিসাব। AI টা আমি বলতে পারতেছি না, ইটস ইনফিনিট পসিবিলিটিস, বাট LLM এর ক্ষেত্রে আই থিঙ্ক উই আর মানে অনলি বাউন্ড বাই ইমাজিনেশন, যেগুলো আমরা কত জায়গায় ইউজ করতে পারবো রাইট না। ভাইয়ার কোশ্চেনটা মেবি এরকম ছিল যে আমাদের ডিফারেন্ট স্ফিয়ারস অফ লাইফ, উই হ্যাভ ডিফারেন্ট গোলস ইন লাইফ, রাইট? ওই গোলগুলোতে এআইটা কতটুকু আমাদের জন্য বেনিফিটিং হচ্ছে, এরকম কোশ্চেনটা ছিল না? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস হু ইউ আর আস্কিং। কাকে জিজ্ঞেস করছেন ওটার উপর ডিপেন্ড করবে যে অ্যান্সারটা কিরকম হবে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি যদি ডেভেলপার্সদের কথা বলি, হ্যাঁ, দে নো হোয়াটস পসিবল অ্যান্ড হোয়াটস নট, ইফ দে আর ডুইং লাইক স্টাডিং দ্যামসেলভস, হ্যাঁ, নিজে থেকে যদি দেখতেছে বা কোন পারপাসে তারা এটা দেখছে, হ্যাঁ, এরকম যদি হয় তারা জানে যে আসলে হোয়াটস পসিবল অ্যান্ড হোয়াট দে ক্যান মেক আউট অফ দিস। হ্যাঁ, আমরা কিছুদিন আগে ফেসবুকে সব জিনিস দেখছিলাম, ফ্লাওয়ার দেখছি, ওপেন ব্লগ, the bot is basically hiring humans. I saw this, I don't know whether it's a meme or actual thing, যে একটা লোক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে যে Clawbot told me to hired me to hold this banner. এরকম আমি দেখছি, I don't know এটা কতটুকু real or whether it's a meme or not, but these things are happening and আমরা progressively দেখবো যে এই ধরনের জিনিস আরো হচ্ছে। হ্যাঁ, সো আমরা যদি একটা ট্রানজিশনারি পিরিয়ড টানি ফ্রম যে ট্র্যাডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা থেকে, হ্যাঁ, কিভাবে এআই প্রত্যেকটা স্ফিয়ারসে ইম্প্যাক্ট ফেলছে, তাহলে কিন্তু আমাদের কাছে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, I think you have a lot to add here. So what do you think? Yeah, I totally agree. এবং এই জন্য I want to segue into what you just inferred in terms of সফটওয়্যার ডেভেলপারদের কথা বলতেছিলেন এবং ট্রেডিশনাল মডেলের কথা বলতেছিলেন। SDLC-তে how AI is affecting the each and every layer of the SDLC, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। অ্যাকর্ডিং টু ইউ গাইস, SDLC যতগুলা লেয়ার আছে, লাইক রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজাইন,
QA, deployment, every aspect, every sphere কিভাবে AIization হচ্ছে। ওটার আগে আমরা কারেন্টলি যদি স্টেট করি, ইউ হ্যাভ সিন আ লট অফ টিম ওয়ার্কিং থ্রু, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি উইথ দেম অ্যান্ড সিং দ্য চেঞ্জেস। সো আপনি কি চেঞ্জ আর কি সোফার আপনার চোখে পড়ছে, যেটা আগে যদি আপনার সময় আপনি যখন হ্যান্ডস অন করতেছিলেন তখন আপনাকে এটা হেল্প করতো? সো বেসিক্যালি আগে আমরা ম্যানুয়ালি যে কাজগুলি করতাম সেটা এখন আর হাতে কেউ করে না। দ্যাটস দ্য মেজর ডিফারেন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টিভিটির একটা সার্টেন ফ্যাক্টর মাল্টিপ্লায়ার হচ্ছে এআই এর কারণে। সো আগে যেই কাজটা আমরা হয়তো করতে 3 মাস সময় লাগতো, সেই কাজটা সামটাইমস আমরা 1 সপ্তাহে করে ফেলতে পারতেছি। আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। আগে আমরা এক সময় করতাম কি, অনেক সময় অনেক কোম্পানির কাছে, এটা আমি বলতেছি এখন থেকে ডেকেডস আগে, যখন কোনো একটা কোম্পানির কাছে পিচ করতে যেতাম, আমরা বলতাম একটা POC করতে আমাদের 3 মাস সময় লাগে। সেই একই জিনিস এখন মানুষ 1 সপ্তাহে বা 3 দিনে করে ফেলতেছে থ্রু AI অগমেন্টেশন, AI এর হেল্প নিয়ে। সো ওই ক্ষেত্রে এই যে BRD জেনারেট করা, এই PRD জেনারেট করার থেকে ওর থেকে শুরু করে তার রেলেভেন্ট UI তৈরি করা, সেই UI থেকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কোড জেনারেট করা, তার উপর বেস করে কোনো একটা সার্ভার প্রভিশন করে সেখানে ডেপ্লয় করা, তারপরে সেটা ইভেন অটোমেটেড ভাবে QA করা। এভরি অ্যাসপেক্টস আর অটোমেটেড দিস ডেজ। কোন অ্যাসপেক্টে, কোন ফেজে আমরা সবচেয়ে বেশি এআই ইমপ্যাক্ট করছি? I guess it's the development. Yeah. Code completion is the actually Code generation, I think. Code generation. Yeah. Code generation to code generation, but the completion is very, very good. It's like the double-edged sword. How often do you guys use code completion? Code completion. Really? হ্যাঁ, আসলে rarely. Like এখন যেটা করা এখানে হচ্ছে, ভাই ওই সরি এখানে ভাই ওই আমাদের ওই আগে ডিসকাশন চলে আসছে যে গ্রিন ফিল্ড আর ব্রাউন ফিল্ডের যে আমাদের ডিফারেন্সিয়েশনটা। সো কোড কমপ্লিশন আমরা বেশি মনে হয় ব্রাউন ফিল্ড করি নাকি? আমরা ব্রাউন ফিল্ড করি কারণ আমরা মেইনটেনেন্সে কাজ করি, এক্সিস্টিং প্রজেক্ট কোড নিয়ে অনেক কাজ করি। সো ওইসব কেসে কিন্তু code completion works best unless you're doing a massive changes or you want to rebuild your architecture or things like that. তখন হয়তো code generation mostly use হয়। So what do you guys think? Code completion আমার কাছে মনে হয় কোড কমপ্লিশনের সময়, মানে কোড কমপ্লিশনটা এই যে যেটা পয়েন্টটা তুললাম, যেগুলো যখন আমরা কিছু একটা রিফ্যাক্টর করতেছি, লেটস সে আমি কোড কমপ্লিশন, ইনলাইন কোড কমপ্লিশন আর AI এজেন্ট দিয়ে একটু কোড করা কিন্তু ডিফারেন্ট ভাবে দেখতেছি। হ্যাঁ, ইনলাইনটা আমি ইউজুয়ালি অফ করে রাখি। কি জন্য করে রাখি? কারণ আমি যখন একটা কোডে হাত দেই, মানে ইফ আই হ্যাভ টু লুক ইনটু ইট, তখন আই উড লাইক টু হ্যাভ মাই ওন থটস নট বিং ওভাররিটেন বাই দ্য AI। আমি কিছু একটা লিখতেছি, সে আমাকে একটা অ্যালগরিদম দিয়ে দিল। ইটস কাইন্ড অফ সামটাইমস বদারসাম। ওকে, তো ওই কারণে ওই সময় কিন্তু আমি যখন কোড জেনারেট করতেছি তখন অন্য বিষয়, মানে আমার যদি কোড হাত দেওয়া লাগতেছে, তার মানে আমার একটা ফ্রেশ বা কিছু একটা মাইন্ডসেট নিয়ে আমি এখানে হাত দিছি, তখন আমি ইনফ্লুয়েন্স না হওয়াটা প্রেফার করবো। ওই কারণে আমি কোড কমপ্লিশনের নট এ বিগ ফ্যান। যদি আমার দরকার হয় তখন আমি ওকে কল আপ করবো, ফিক্স দিস লাইক দিস, নট বিফোর। আমি যেই ফেজ আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হই আর কি, সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন। এই দুটো জিনিস আমাকে অনেক হেল্প করে, যেহেতু আমি একা কাজ করি। হ্যাঁ, আমার প্রত্যেকবার শাড়িয়ার ভাইয়ের কাছে যাইতে, শাড়িয়ার ভাইয়েরও মানে আমাকে যাওয়ার আগে তো কিছু পরে যাইতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমি যদি প্ল্যানিংটা ঠিক মতো করি, ইট ওয়ার্কস অ্যাজ আ সিনিয়র ডেভেলপার, মানে ফর মি আর কি। সে বিকজ হ্যাঁ একটা বা আ ফ্রেন্ড, হ্যাঁ, যার সাথে আমি এটা ডিসকাস করি, উই আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য বেস্ট অ্যাপ্রোচ টু সলভ আ প্রবলেম, অ্যান্ড ওখান থেকে কিভাবে এক্সিকিউশন লেভেল পর্যন্ত প্ল্যানিংটা করা যায় একদম গ্র্যানুলার লেভেলে। হ্যাঁ, যে আমি এটা করে এটা করবো, দিস ইজ হাউ ইট শুড ট্রানজিশন, এই লজিকটা এখানে এভাবে বসবে। হ্যাঁ, এই সব প্ল্যানিংগুলা আই থিঙ্ক একটা AI এর সাথে করে, if I go to with a proposal to Shariar Bhai rather than an idea, a concept, I think ওইটা আমাকে অনেক বেশি হেল্প করে than
লাইক ডেভেলপমেন্টের থেকে আমার ডিজাইনে আমাকে বেশি হেল্প করে, মানে বেশি ইম্প্যাক্ট করছে এটা। Absolutely. আমার আরেকটা কোয়েশ্চেন আছে, এখন তো vibe coding is almost the norm, right? Yeah. So according to you guys, what are the pros and cons of vibe coding? Aryan is not a big fan of vibe coding, I know that. Okay, let's hear both the sides. ভাইব কোডিং এর ফ্যান না বলতে অ্যাকচুয়ালি আমার একটু ডিফারেন্সিয়েট করতে হবে। দ্য ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দে শুড ইনভেন্ট আ ডিফারেন্ট ওয়ার্ড ফর দিস। আমি যদি একটু চিন্তা ভাবনা করেছেন তাহলে আমি তো এখানে কয়েন করে দিতে পারতাম একটা নতুন টার্ম, অপরচুনিটি মিসড। বাট ভাইব কোডিং বলতে আমি যেটা বুঝি সেটা বলতে ওই পিপলগুলো যারা টুইটারের মধ্যে বলে যে আমি এত সাস প্রোডাক্ট বানাই, এত ইনকাম করতেছি, তারপর ওইটা যখন পপুলারিটি পায় তখন সিকিউরিটি ইঞ্জিনিয়াররা যখন ওখানে ডিডোস অ্যাটাক দেয় তখন তারা কান্না করে টুইটারে এসে যখন আমি কি করবো। আমাদের জন্য ভাইব কোডিং না, আসলে ভাইব কোডিং হচ্ছে কি কোন সিইওর জন্য নন টেক ব্যাকগ্রাউন্ড, নন টেক ব্যাকগ্রাউন্ড অথবা ক্লায়েন্ট মিটিং এর আগে, লাইক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তুমি জানো, তুমি ওর সাথে মিটিং করতে যাবা, ইনস্টেড অফ জাস্ট গ্যাদারিং দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, তুমি ওকে একটু স্টাডি করে ওর যেটা চাইতেছে পাইলা, কিছু একটা প্রোটোটাইপ নিয়ে গেলে তখন ক্লায়েন্টস আর গোনা বি ভেরি ইমপ্রেসড। প্রোটোটাইপিং এর জন্য লাইক র্যাপিড POC development. I think they should work more with the business team, just যারা পিওর ভাইব কোডার, আনলেস তাহলে ভাইব কোডারের সাথে নর্মাল যারা এজেন্টিক কোডিং করতেছে ওদের ডিফারেন্স কি? আই থিঙ্ক ডিফারেন্সটা হলো যেগুলো আমরা ব্রিক লেয়ার হিসেবে আর কাজ করতেছি ওই কাজটাকে, তার মানে আবার এই না যে হলো ব্রিক লেয়ার হিসেবে কাজ করতেছি না মানে একটা ব্রিক যদি উল্টাপাল্টা বসে ওইটাও আইডেন্টিফাই করতে পারবে না, ওইটাও ভেরি ইম্পর্টেন্ট। কারণ একতলায় যদি ব্রেক উল্টাপাল্টা লাগে তখন এটা উপর উঠতে উঠতে কয়েক মিটারের ডিফারেন্স হয়ে যায়। ডিসিশন আমরা এজেন্টিক কোডিং এ এখনো আমরা ওইভাবে কেন সোলোমলি মুভ করতেছি না, কারণ we are not letting AI to decide for us yet. আমরা ডিজাইন থেকে শুরু করে হ্যাঁ আমি সবকিছু লজিক এভাবে করো, I follow this pattern, হ্যাঁ এই লজিকটা এইভাবে থেকে আমরা এই সিম্পলিফাইড লজিকটা আমার আসলে বেশি বেনিফিটেড হবো আমি এখান থেকে। এই ধরনের জিনিসের এই ডিসিশনগুলো, হ্যাঁ এই ইনটিউটিভ ডিসিশনগুলো, হ্যাঁ এখনো আমরা কিন্তু অ্যাজ আ ডেভেলপার আমরা কিন্তু হাতে দিয়ে দিই নাই। এই জন্য আই ডোন্ট নো ফাস্ট ফরওয়ার্ড কি হবে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, আমরা কি আদৌ ওই জাম্পটা কি দেখতে পারবো নাকি যে হ্যাঁ আমরা আমাদের ডেভেলপমেন্টের পারপাসে হ্যাঁ আমাদের ভাইব মানে ফুল ফ্লেশড একদম ভাইব কোডিং এর দিকে আমরা নিশ্চিন্তে আমরা যেতে পারতেছি, পরে আমরা জাস্ট কোড রিভিউ করতেছি হ্যাঁ অল চেকস আর পাসিং, দেন আমরা টেস্টিং এ গেলাম হ্যাঁ অল দ্য টেস্ট হ্যাজ পাসড সো উই আর গুড টু গো। এই পজিশন আমরা এখন যেতে পারবো নাকি আই হাইলি ডাউট ইট লাইক ইন দ্য নেক্সট 2 years. I don't know. I think এখানে ট্রাস্টের Everything is possible. I think একটা ট্রাস্টেরও বিষয় আছে, এটা আমাদের হিউম্যান নেচার হলো যে আমরা আমাদের মতো জিনিসগুলোকে পছন্দ করি। এখন আমাদের মতো মানে আমাদের কোনখানে ডিফারেন্সিয়েটটা করতে পারি এটা একটা কোয়েশ্চেন। এটা আছে না যে মানুষের মতো দেখতে বাট মানুষের মতো না, ওইরকম জিনিস দেখলে আমাদের একটা আনক্যানি ভ্যালি বলে এটাকে। আনক্যানি ভ্যালিটা হলো মানে মানুষের মতো দেখতে বাট মানুষ না, বাট আমরা সামহাউ আইডেন্টিফাই করতে পারি এটা মানুষ না, বাট এক্স্যাক্টলি কেন উই ডু নট নো। এটা এক্সাম্পলটা টানলাম এই জন্য যে হলো একটা মানুষ অন্যায় করে গাড়ি যখন চালায় মানে হিউম্যান ড্রাইভার্স আর কি, লেটস সে তারা অ্যাক্সিডেন্ট করে 1000-200 জন, কিন্তু এআই অটো ড্রিভেন গাড়ি যদি 1000-10 করে মানুষ কিন্তু আউটরেজাস হয়ে যায়। এটা হলো ইলন মাস্ক যখন ক্যালিফোর্নিয়াতে মেবি তার অটোনোমাস গাড়িগুলো টেস্ট করতেছিল তখন মানুষজন ইট পারতেন ছুটে মাত্র এটার দিকে যে উই ডিডন্ট সাইন আপ ফর দিস। তো মানুষের একটা নেচার আছে যে আমরা মানুষকে ফর সাম রিজন ট্রাস্ট করাটা বেশি প্রেফার করি। সো ওইসব ক্রিটিক্যাল ডিসিশনগুলো যেগুলো আমরা এআইকে নিতে দিব, আই থিঙ্ক এআইকে নিতে দেওয়ার আগে ওর আরো অনেক বছর বা অনেক দিন প্রমাণ করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কেপেবল, মানে অ্যাডাপশনটা আই থিঙ্ক স্লোয়ার হবে এইসব জিনিসগুলোতে। এই টপিকে আমার একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আছে আপনাদের সবার জন্য। Is being tagged a vibe coder a compliment or a gali? To me it's an offensive word to use. আমি আসলে অফেন্ডেড ফিল করি না, Okay. আমাকে কেউ যদি ভাইব কোডার বলে আই Okay. রিয়েলি ডোন্ট ফিল অফেন্ডেড। Okay. যদিও আই ডোন্ট বদার টু এক্সপ্লেইন, look no it's not all vibe coding, there is a certain differentiation between what the all stack people are doing nowadays with AI while coding and what vibe coding in the most conventional definition is. Sorry, can I cut you off? Yeah. Can you please explain what you exactly meant by the difference between an all-stack engineer, what an all-stack engineer does, and what a typical vibe coder does? So
এখানে আসলে ডিফারেন্সিয়েশন ওই কয়েকটা স্পেসিফিক সবগুলা ফেজেই আমি বলতে পারবো। যেমন হচ্ছে গিয়ে টু ক্রস চেক, টু আস্ক দি এআই, তুমি যে সলিউশনটা দিছো ওটাকে আবার কোশ্চেন করা, তারপরে ডিসিশনকে চ্যালেঞ্জ করা, হ্যাঁ ডিজাইনকে মানে বেসিক্যালি ইটস এ টুল, হ্যাঁ আপনি ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ও ওইভাবে হচ্ছে করবে। সো আমি এটা আবার আমার পক্ষে আসলে মেবি আই ওয়াজ ইন দ্য রং, মানে আমি ওকে ভালো মতো ইনস্ট্রাকশন দিতে পারি না টু সাম কনটেক্সট, হ্যাঁ টু সাম এক্সটেন্ট, সরি হ্যাঁ। আবার ও এরকম হতে পারে আমি ওকে বারবার করে বলছি ফর সাম রিজন আই ডোন্ট নো, এটা একটা পুরো ব্ল্যাক বক্স, ও কি করতেছে ও এটা আমার পয়েন্টটা বুঝতে পারতেছে না বা ইট মিসড ইট, হ্যাঁ বা ও হচ্ছে গিয়ে ধরেন ওর একটু বায়াস হয়ে গেছে এই কনটেক্সটে, হ্যাঁ কনটেক্সট হারাই ফেলছে, আই এম টকিং টু মাচ, যা অনেক কিছু হতে পারে। বাট এই যে এই জিনিসগুলোকে আমি জাস্ট ব্লাইন্ডলি যে আমি করতেছি না লাইক আ 3-year-old, ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে। তারপরে ডিবাগিং, হ্যাঁ এআই দিয়ে কয়েকজন এখন আমরা প্রপারলি ডিবাগ করি না, এআই দিয়ে আমরা নিজেরাই ধরে ধরে ডিবাগ করতে পছন্দ করি। তারপরে ডেপ্লয়মেন্টে আমার ইতে কাজে কোনো এআই এর টাচ নাই। এআই হোয়াট ইট হেল্পস ইন মনিটরিং, হ্যাঁ ও হচ্ছে অ্যালার্টিং এইসব কাজ করতেছে। AWS এর কিছু এআই এজেন্ট আছে, ওরা হচ্ছে কোনো প্রবলেম আসলে ওটা থেকে সলিউশন রাউট করে দেয়, মেবি দিস ইজ ইউর প্রবলেম, হ্যাঁ বাট ওটাও তো একটা মনিটরিং এর মাধ্যমে মাঝখানে আমরা ফেলতে পারি, রাইট? সো আমি যে একটা পাইপলাইন বানাবো, একটা আর্কিটেক্ট করবো, হ্যাঁ ইট ক্যান অনলি সাজেস্ট বাট ইট কান্ট টেক অ্যাওয়ে মাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ এই জিনিসগুলোই হচ্ছে হ্যাঁ ডিফারেন্স। হ্যাঁ এখন কেউ যদি আমাকে ভাইব কোডার বলে, সে ধরেই নিচ্ছে যে আমি আসলে এই জিনিসগুলো করতেছি না, আমি 9 to 5 আসতেছি, আমি হচ্ছে গিয়ে বসতেছি and I'm just writing some prompts and I'm just pushing, তারপর এরর আসলে বলছি fix copy paste তো করে না মনে হয় read my terminal। তাহলে আরিয়ান আমরা কি এভাবে বলতে পারি যে in order for us to leverage vibe coding we need to act more of an architect than a coder, the mindset thing, right? Definitely there is no other option, আমাদের সবাইকে একজনকে আর্কিটেক্টই হইতে হবে, হ্যাঁ না হলে মানে পুরো অ্যাডহক হয়ে যাবে সবকিছু, হ্যাঁ all the system will look the same, হ্যাঁ all the system will have the same pipeline, সবগুলো সিস্টেমের সেম ফল্ট থাকবে, হ্যাঁ আমরা যদি লাভেবলের ইউআই গুলো দেখি সবগুলো একই কালার স্কিম, একই লেআউট, there is no variation, there is no creativity, so if all of us looked the same তাহলে কি আর মজা? we kind of do look the same, we do আমাদের এই সেকশনটা আই থিং আমাদের তুমি চলে যেতে শাইয়ার ভাই পায় না আমাদের এই সেকশনটা মানে এই কনভারসেশনের এই সেকশনটা আমাদের ইউআই ইউএক্স টিম খুবই পছন্দ করবে। একটা টাইম স্ট্যাম্প দিয়ে দিতে হবে যে এই পার্টিজান ফর ফিলিং আপ we are missing that, সাইডে যাওয়ার থেকে exactly। তাহলে আমরা কি জেনারিক ভাবে বলতে পারি আর্কিটেক্ট তো ইজ আ টেকনিক্যাল টার্ম, in order for us to leverage AI the best we need to be more of an orchestrator and a choreographer rather than being in that coding mindset. In layman's term, yes, আমরা এটা বলতে পারি। I think আমি আরেকটা টার্ম অ্যাড করব এখানে মধ্যে, অর্কেস্ট্রেটর বাদ দিও, এটা হলো সলিউশন ইঞ্জিনিয়ার। That's a nice word. এই রোলটা হলো সেটা হলো এআই এর বাউন্ডারি থেকে বের হয়েছে, এটা কখনোই চিন্তা করে না। যেমন এক্সাম্পল দিব, আমি এক্সাম্পলটা খুব পছন্দ করি। রিসেন্টলি আমি যে প্রজেক্টটাতে কাজ করতেছি ওখানে আমাদের ডেটা প্রসেসিং পুরোটা বিগকোয়েরিতে জেনারেট হয়। বিগকোয়েরিতে জেনারেট হয় মানে আমার সিকুয়েল দিয়ে করা লাগে। আমি এআইকে যখন বলছি জাস্ট করে দাও যে হলো কি ফাংশন ইউজ করতে পারে এই প্রসেসের জন্য, সে করছে কি আমার প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা ফাংশন দিচ্ছে যেখানে সে সিকুয়েল কোয়েরি জেনারেট করে রান করবে। তার মাথায় এটা নাই প্রত্যেকটা কোয়েরি যখন আমি রান করতেছি আমার ডেটাবেস একবার করে স্ক্যান হইতেছে, এটার কস্টের বিষয়টা সে চিন্তাই করে নাই। তার কি নলেজে নাই? না, ওইটা না, কিন্তু সে এটা চিন্তা করে নাই। আমার সলিউশনটা কি হয়েছে, সবগুলোকে একসাথে ক্র্যামিং করে দিচ্ছি যাতে করে অ্যাজ লিটল অ্যাজ পসিবল ডেটাবেস স্ক্যান করে যাতে আমি কাজটা শেষ করে ফেলতে পারি। এটা নুয়ান্সেস জিনিসগুলো যেগুলা জাস্ট আউট অফ দ্য বক্স ইউ ক্যানট টিচ সামওয়ান দোজ, আই মিন এক্সপিরিয়েন্স করে জিনিসগুলো আসে। আই থিঙ্ক ওই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে যত বেশি আসবে আমরা তত বেশি এআই লেভারেজ করে মানে ভাইভ কোডারের লাইনের থেকে আমরা প্রপার ইউটিলাইজেশনটা করতে পারবো। ফাতেমা, তোমার এসডিএলসি লাইফ সাইকেলের মধ্যে তুমি কোথায় সবচেয়ে বেশি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট
তুমি না মোবাইল ডেভেলপার? নো না, আমার কাছে মনে হয় যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে, ফর এক্সাম্পল আমি রিসেন্টলি যে প্রজেক্টে কাজ করতেছি, আমাকে একটা ফিগমা ডিজাইন দেওয়া হয়েছে। তা আমি যখন ফিগমা থেকে নিয়ে, আমার অলরেডি একটা ফ্রন্ট এন্ড আছে, বাট আমি ওইটাকে রিমোডিফিকেশন করে আমার ফিগমার মতো ডিজাইনে আনতেছি। অ্যান্ড যখন আমি ডিজাইনে আনতেছি তখন আমি দেখতেছি সামহাও কোনো না কোনো পার্ট ইজ মিসিং, যখন এআই আমার জন্য কোড জেনারেট করতেছে। সো আমাকে ওকে পুরোটা ফ্রন্ট এন্ডকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়ে বলতে হচ্ছে যে দেখো এইখানে এই লজিকটা আছে, এভাবে করে ডিজাইন করো, কালারটা এভাবে দাও, গ্রেডিয়েন্ট এই কালার হবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা নোটিস করছি, কোড যখন জেনারেট হচ্ছে ওর কাছে সব ইউজ কেসগুলো নাই। ফর এক্সাম্পল যেমন আমি যদি কোনো একটা জবের সার্কুলার দিতে চাই, তখন আমি কি দিব, মিনিমাম এক্সপিরিয়েন্স কত দরকার, ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স কত দরকার, মিনিমাম স্যালারি কত দরকার, ম্যাক্সিমাম স্যালারি কত দরকার। বাট আমার মিনিমাম এক্সপিরিয়েন্স কখনো ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সের থেকে বেশি হবে না। কিন্তু আমি যখন কোড জেনারেট করতেছি, ও আমাকে ওই লজিকগুলো ইউজ কেসগুলো দিচ্ছে না। সো ফর এক্সাম্পল আমাকে ওই অনুসারে আমার ইউজ কেসগুলো আগে রেডি করে দেন আমাকে কোড জেনারেট করতে হচ্ছে। তারপর you were being an architect. You are breaking down into smaller problem into smaller chunks and showing টেস্টিং it to ফোকাস the ডেভেলপমেন্টের মতো করে প্রসেস করছি। Speaking of testing, oh my god, আমরা কি AI tools কি এখনো টেস্টিং ওয়ার্ল্ডকে ক্র্যাক করতে পারছে নাকি পারে নাই? not fully probably. We No. tried, right? পরে যখন আমি বলি যে হলো এটা যে টেস্ট কেস জেনারেট করতে, সে যদি টেস্ট কেসে ফেল করে, আই কিড ইউ নট, সে আমার কোড চেঞ্জ করে টেস্ট কেসে পাস করেছে, এমন কাহিনী আছে। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে, আমার ফুল প্রজেক্টের ফুল ফ্রন্ট এন্ডের মধ্যে একটা ফিচার নাই এই দিয়ে কোড জেনারেট করার পর। কেন? কারণ ও উড়াই দিছে। এইটা রিলেটেড আমার একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে। আপনারা সবাই তো এআই অ্যাসিস্টেড কোডিং টুল ইউজ করেন, হ্যাঁ, GitHub, Copilot or Cursor or anything else. So এদেরকে লেভারেজ করার জন্য এদের নিশ্চয়ই প্রোজ এন্ড কনস আছে, লাইক সব ক্ষেত্রে নিশ্চয়ই ওয়ান সাইজ ফিটস অল বলে কোনো কথা নেই, তাই না? Not yet. এটা I don't think এটা কখনো হবে। উচিত না, ট্রু। আবার মানুষের প্রেফারেন্স আছে। হ্যাঁ। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে কোন ধরনের কোডের ক্ষেত্রে এই এআই অ্যাসিস্টেড টুলগুলা আমাদেরকে বেশি হেল্প করতে পারে আর কোনগুলোর ক্ষেত্রে ও অত ভালো পারে না? কি ধরনের কোডিং এর ক্ষেত্রে? লজিক বিল্ডিং। মানে আমি কি একটু প্রিসাইজলি বলি, ফর ইনস্ট্যান্স আমার একটা এক্সিস্টিং কমপ্লেক্স একটা কোড আছে, অলরেডি আর্কিটেকচারটা ইন প্লেস, এখন আমি এখানে একটা ফিচার মডিফাই করব। ইজ ইট আ গুড ইউজ কেস ফর আস টু লেভারেজ এআই? করা যায় ভাই। ওকে, করা যাওয়ার সময় আপনার যেটা মেক শিওর করতে হবে, সে যাতে এক্সিস্টিং সিমিলার আর্কিটেকচার মাথায় রেখে তখন করে। লেটস সে আমার লগইন ফিচারের একটা সার্টেন প্যাটার্ন আছে জেসন ফরম্যাটে, এটার মধ্যে সার্টেন প্যারামিটারস আছে যেগুলো আমি ফিল আপ করে দিই। সে ওইটা সম্বন্ধে জানে না বা এটা নিয়ে অনেক আগে দেখছে সে, আমি তাকে এটাকে রিফ্রেশ করে নাই বা ওই ফাইলের মধ্যে তার দেখার কথা না, তখন সে নিজের ইচ্ছা মতো কিছু একটা জেনারেট করে দিবে, তারপর আমি কমপ্লেইন করবো, সে করতে পারে না। ওটা আই থিঙ্ক মোর অন দ্য ইউজার সাইডের একটা এরর। প্রম্পটিংটা বা ওকে কোন জায়গায় মানে এআই এর ইউজ করার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, বিশেষ করে বড় স্কেল একটা সিস্টেমের মধ্যে করতে যে সমস্যাটা হয় সেটা হলো আপনার এক্স্যাক্টলি কতক্ষণ পর ওকে কোন জায়গায় ডাইরেক্ট করতে হবে, মানে কোন জায়গায় চোখ দিতে হবে আগে একটা কাজ শুরু করার আগে, ওইটা ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল আমি যদি কোনো কিছু একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে চাই বা কিছু একটা, তার আগে আমি অফকোর্স এক্সাম্পল দেখাই দিই বা আমি একটা শুরু করে লিখে দিই তাকে, তারপরে তাকে বলি তুমি কোন ফাইলে কি মডিফাই করবো আমাকে একটা ডকে লিখে দাও, আমি ডকটাকে হাতে মডিফাই করি যদি কোথাও দরকার পড়ে, তারপর ওইটা রিড করে সে যখন ইমপ্লিমেন্ট করে তখন আর আমার চোখটা লাগে না। আমরা কি এটা বলতে পারি তাহলে, মানে উই কুড ইভেন ট্রিট এআই অ্যাসিস্ট্যান্টস অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার্স এন্ড ট্রাই টু ইনস্ট্রাক্ট দেম অ্যাকর্ডিংলি? আমার কাছে তো মনে হয় যে জুনিয়র কেন, লেভেল 3 পর্যন্ত আমি বলবো জুনিয়রই। আমার মনে হয় জুনিয়র যে দুনিয়া সব বই মুখস্থ করে ফেলছে, বাট এক্সপেরিয়েন্স নাই। এক্সপেরিয়েন্সটা আমাদের দিতে হবে। এই কেসে আমি এই আরিয়ানের কথা সূত্রে আরেকটা বলি, আমি যেটা ফার্স্টে করি যে আমি ওকে দিয়ে আগে কোডটা রিভিউ করে দিলাম যে তুমি আপনার আকাশ থেকে আমাকে আজকে বলছে এটা আজকে দিলাম, হ্যাঁ একটা ক্লায়েন্ট আসছে ওদের কোড আছে উল্টাপাল্টা ইনকমপ্লিট, তুমি এখন মেলাও। হ্যাঁ এখন একটা আমি উইদিন আ টাইম রেস্ট্রিকশন, তখন আমি ফার্স্টে কি করি, আমি হচ্ছে গিয়ে নিজের থেকে না যে আই ট্রাই টু টেক দ্য শর্টকাট,
হ্যাঁ বিকজ আই নো আমি যদি পুরো বিজনেস কেসটা আমি বিজনেস লজিকটা আমি বুঝে যাই বাকিটা আমি করে ফেলতে পারবো সো ফার্স্টে আমি ওকে দেখে রিভিউ করাই দিই হ্যাঁ দেন আই ডু আ ওয়াক থ্রু অফ দ্য লজিক হ্যাঁ এরকম কি হয় তারপরে তখন আমার হচ্ছে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় সো ওই তো আমার সাথে আরেকজন জুনিয়র বসে আছে এরকম না আমার সাথে আমার মতো আরেকজন বসে আছে ওকে আমি আমার লেভেল পর্যন্ত আনি হ্যাঁ বিকজ whenever a new thing is coming up to me হ্যাঁ I know nothing about it as well তো ফার্স্ট থিং আমি কি করবো I will go through it right so ওই জিনিসটাই আর কি করি এরপরেই আসে হচ্ছে গিয়ে প্ল্যানিং এর ওইটা যে হোয়াটস নেক্সট দেন সো আমাদের টেস্টিংটা এখনো ক্র্যাক করতে পারে না এটা হচ্ছে কি অনেক স্যাড ইটস অলসো অ্যান ওপেন ফিল্ড ফর all the developers who are trying really hard like এখন আমরা ব্রাউজার ইউজ দেখছি কিছুদিন আগে which is automation তারপরে ব্রাউজার অটোমেশন framework right আরেকটা আমরা দেখছি যে ওয়ার্কফ্লো ইউজ দেখছি হ্যাঁ ওর rather takes a deterministic path তারপরে আমরা আরেকটা টুল দেখলাম টেস্ট স্ট্রিমস নাকি জানো টেস্ট স্ট্রিমস হচ্ছে গিয়ে বেসিক্যালি এইগুলো করে জাস্ট অটোমেশন সুযোগ মতো বাট আমরা যখনই এজেন্টকে টেস্টিংয়ে এমপ্লয় করতেছি হ্যাঁ এবং একটা কিছু ধরা খাইতেছি বিকজ নট অল দ্য সিন্স এগুলো ব্রাউজার থেকে ইন্টারেক্ট করতেছে নট অল দ্য কি বলবো all the indicators are right হ্যাঁ ও কোনো না কোনো জায়গায় ফেল করে সো প্রপার ইউজফুলনেসটা যখন ডেভেলপাররা পাচ্ছে হ্যাঁ টেস্টাররা কিন্তু ওই জিনিসটা অতটা এখনো ল্যাভেজ করতে পারে না এটা একটা সো এইখানে ট্রানজিশনটা কিভাবে হবে এটা একটা ইন্টারেস্টিং জিনিস হবে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে এআই কে লেভারেজ করার জন্য আমি খেয়াল করছি অনেকের ভিতরে কিছুটা ইনহিবিশন কাজ করে কিছুটা মেন্টাল বায়াস এবং কিছু ব্লক কাজ করে যে অনেকে মনে করে যে এআইটা কাইন্ড অফ একটা সাপ্লিমেন্টারি থিং অনেক কিছু জি জি অবশ্যই যদি আবার হ্যামারিং শুরু হয়ে যায় ব্রেক দিয়ে আবার শুরু আচ্ছা ঠিক আছে জি লাস্ট কোয়েশ্চেন সো আমার একটা কোয়েশ্চেন আছে এই এআই কে লেভারেজ করার ব্যাপারে আমি খেয়াল করছি অনেকের ভেতরে এআই এর ব্যাপারে কিছুটা ব্লাইন্ড স্পট কাজ করে অনেকে আবার এই এআই অ্যাডপশনকে এভাবে দেখে যে এআইটা একটা গুড টু হ্যাভ বা একটা সাপ্লিমেন্টারি অ্যাসপেক্ট আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এখনকার এই এরাতে এআই এরাতে এই এআই অ্যাডপশনের মাইন্ডসেটটা আসলে কি হওয়া উচিত এই এমব্রেসিংটা কিরকম হওয়া উচিত আমাদের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে যদি আমরা একজন করে বলি মিম আপনি বলেন না সো এআই অ্যাডপশনের জন্য আমাদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত আমি কি এআই কে আমার সাপ্লিমেন্টারি একটা আমার বেনিফিট হচ্ছে এরকম ভাবে দেখবো নাকি এআই ইজ পার্ট অফ মাই ইকোসিস্টেম মাই ওয়েল বিং মাই এভরিডে জব দ্যাটস হাউ আই এম গোনা ট্রিট ইট debatable I think or is it no debatable as in it's your preference I don't know এখন আমি যেভাবে কিছু তার ভাবে পাবো না we want to know your perspective that was the question তুমি কিভাবে ইউজ করবে এটা তুমি কেমনে দেখো এটার উপর ডিপেন্ড না এখন তুমি ওটাই তো যে ডিপেন্ডস অন do you get to choose like তোমার ক্লায়েন্ট বা তোমার কোম্পানি যদি ডিমান্ড করে যে this can be done in 7 days but you're saying আমি এটা অর্গানিক হ্যান্ডরিটেন কোড লিখবো আমার 2 মাস লাগবে can you actually have do you actually have the এখন choice ওই উইন্ডোগুলো ক্লোজ হয়ে যাচ্ছে exactly because it's no longer a secret everyone is aware of it and যারা নন টেক if you have a boss who is a non tech person সে তো you wouldn't even care if you can't get it done you are not required you are not a requirement in this project and things like that so we window গুলো কিন্তু এখন আসলে ক্লোজ হয়ে যাচ্ছে এটাই বলতেছি you don't get to choose anymore right I think এখানে আপনি আগে বলেন তারপরে আমি অ্যাড করব ভাই আমার কাছে মনে হয় যে এআই এখন পার্টস অফ লাইফ হয়ে গেছে ফর এ ডেভেলপার কারণ আমি যেই কাজটা উইথাউট এআই করবো ওইটা হয়তো আমার 7 days লাগবে তখন আমি ডেডলাইন মিস করতে পারি আমার রিকোয়ারমেন্ট সব ফুলফিল নাও হতে পারে কিন্তু আমি যদি এআই দিয়ে করি তাহলে দেখা গেছে আমার 100% এফিসিয়েন্সি আসবে না রিকোয়ারমেন্ট ফুলফিলে বাট আমি আপ টু 70 or 80% কিন্তু বেনিফিটস আমি এআই থেকে পাচ্ছি সো ফর মি ইটস বেনিফিশিয়াল
ভেরি ওয়েল গুড। আমি একটা জিনিস বলতে পারি আমার পার্সপেক্টিভে ফ্রম মাই এক্সপিরিয়েন্স, বিজনেস ওয়াইজ এআই লেভারেজ না করে যদি আমি হাতে ট্রেডিশনাল আগের মতো করে ডেভেলপ করতাম, যে কাজটা আমি ইনিশিয়ালি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে কাজটা আমার হয়তো 3 মাস লাগবে হাতে করতে, সেই কাজটা আমি হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহে উঠায় ফেলতে পারি এআই দিয়ে। এইটা যদি বিজনেস ওয়াইজ এইভাবে আমরা করতে না পারি তাহলে তো উই আর নট গোনা সার্ভাইভ অ্যাজ আ বিজনেস, তাই না? এক্স্যাক্টলি, সো ইটস নট অ্যান অপশন বাট ইটস কাইন্ড অফ আ ম্যান্ডেটরি থিং, রাইট? হ্যাঁ, I think এখানে go ahead. না আমার একটু লম্বা হবে, you go. আমরা মানুষের মানে আমার সিনিয়র জুনিয়র সবার মাঝে, হ্যাঁ, আমি ফার্স্টে একটা রেজিস্ট্যান্স দেখতাম, হ্যাঁ, দে ওয়ার নট, মানে এআই রেজিস্ট্যান্স আমরা দেখতাম। ইনফ্যাক্ট আমি এখনো দেখি, যখনই আই ওয়াক থ্রু আমাকে একটা ওসমা ভাইয়ের কথা বলতেছো? এক্স্যাক্টলি, ও মাই গড, লেটস নট কল নেমস প্লিজ। ও গড, ও একদম আমি যখনই দেখা আমি লাভ বলে একটা কুচার ইউজ এরকম একটা মুভ করে চলে, আমি এটা এখনো দেখি, হ্যাঁ, বাট তার মানে এই না যে দে আর নট এক্সাইটেড, হ্যাঁ, ইদার অর কিছু একটা হইতেছে। ওয়ান, ওনারা যে পজিশনে আছে, ওনাদের দ্য কোম্পানি অর দ্য প্লেস, দ্য এনভায়রনমেন্ট has failed to make a scope for him to try this out in the ফুল কন্টেক্সট, হ্যাঁ, মানে ওনাকে ওই ইন্ডিপেন্ডেন্টলি ওই টাইমটা বা স্কোপটা দিতে পারে নাই, হ্যাঁ। আরেকটা যে জিনিসটা হচ্ছে, আমার মনে হয় না যে উই আর ডেভেলপার্স, রাইট? আমাকে এখন একটা নতুন ডেভেলপমেন্ট টুল দিছে, হ্যাঁ, এন্ড আমরা গোইং টু ট্রাই ইট আউট, হ্যাঁ, এটা হয় না। সো মানুষজন কিন্তু ওই রেজিস্ট্যান্স থেকে বের হয়ে এসে অলরেডি ট্রাই করছে, হ্যাঁ, ট্রাই করছে, অ্যান্ড দে ওয়ান্ট টু ইন্টিগ্রেট ইট ইন দেয়ার ডে টু ডে ডেভেলপমেন্ট প্রসেস, হ্যাঁ। এখানে অনেকে আছে অফিস থেকে প্রোভাইড করে না একটু, সে নিজে কিনে নিছে, অনেকে আছে at some point যে হ্যাঁ অফিসে যেটা দিছে, হ্যাঁ, ওটা আমার টোকেন শেষ, আমি নিজেও অনেক কাজ টাচ করছি আউটসাইড অফ মাই ওয়ার্ক, হ্যাঁ, আমার টোকেন সব শেষ, ওকে, আমি 20 দিনের জন্য আমি কম দামে কিছু একটা সাবস্ক্রিপশন কিনে নেই, এরকম আমরা কিন্তু করছি, হ্যাঁ। সো আমরা অলরেডি ওই মানুষগুলার ওই মাঝে ওই যে গোড়া ডেভেলপার ওনাদের মাঝে কিন্তু চেঞ্জগুলা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং এই চেঞ্জটা এইভাবেই আসছে যে হ্যাঁ আমার জুনিয়র গুলো ওরা what they're talking about, I don't know what this kind of pop culture, হ্যাঁ, what's up fellow kids, হ্যাঁ, তো এটা ট্রাই আউট করার জন্য তারা বাড়ি বাড়ি দেখি তো একটু, হ্যাঁ, যে ঢুকতে গিয়ে আর বেরোতে পারে না, হ্যাঁ, they got excited about it। আরেকটা হচ্ছে কি যে না এখন আসলে আমার কোনো পসিবিলিটি মানে এই নাই, আই নিড টু ইভলভ আর কি, হ্যাঁ, ওই ইভলভিং মাইন্ডসেটটা তাদের আর কি আসে। সো এটা তাদেরই আসে যারা হচ্ছে একটু ওপেন মাইন্ডেড, অ্যাকসেপ্টিং অফ অ্যাডভান্স টেকনোলজিস। এটা তো গিভেন, আমাদের আজকে একটা ফ্রেমওয়ার্ক, কালকে আরেকটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এটা তো আমাদের লার্নিং প্রসেসে আমরা থাকি, হ্যাঁ, আর আজকে এই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কালকে ওইটাই আসবে, হ্যাঁ, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অর নট, হ্যাঁ, আমরা যদি ইভলভিং না হই আসলে উই আর নট রিয়েলি আ গুড ডেভেলপার। মানে টুলটা না শিখে বেসিক্যালি ওয়ার্ক ইটসেলফটাকে বোঝা, এটাই বলতেছে, এটাই ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি। কোম্পানির পয়েন্টটা খুব ভালো তুলছে, যে হলো কোম্পানির ফ্যাসিলিটি বিষয়টা খুব ইম্পর্টেন্ট, বিকজ লেটস সে মানুষজন এখনো ভয় পাইতেছে এআই তে টোটালি সুইচ করতে, বিকজ হোয়াট ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ লুজ ইট। সো আমি যদি হাতে কোড করা বন্ধ করে দিব, there is also a cost behind it. Yeah, absolutely. Not all startups can afford it. যে আমরা এমপাওয়ার করব সবাইকে $40 একটা সাবস্ক্রিপশন। ওটাও ট্রু, বাট মানে মানুষজন অ্যাডাপ্ট করে নেয়, ওভারটাইম করে নেয়। বিশেষ করে স্টার্টআপদের জন্য, স্টার্টআপটা কি রিয়েলি অ্যাফোর্ড করতে পারবে বিজনেস লুজ করা? না, ইজ দিস রিয়েলি দ্য $40 উই আর টকিং অ্যাবাউট অর আ বিগ বিজনেস ডিল? বুঝতে পারছো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো $40 এখানে বিজনেস করছে না অ্যাকচুয়ালি। তো আমার পয়েন্টটা ছিল যে হলো কোম্পানিরা এইটা লেটস সে ডেভেলপাররা এটা অ্যাডাপ্ট করতে ভয় পাইতেছে, একটা বিশাল রিজন হলো কোম্পানি কি এটা ওদেরকে ফ্রিলি ইউজ করতে অ্যালাউ করে নাকি? ফ্রিলি মানে মাগনাতে বলতেছি না, মানে কোম্পানি কি এটাকে এনকারেজ করে নাকি ডিসকারেজ করে? জিনিসটা এডুকেশন ফিল্ডের মধ্যে আমি বলবো, কারণ হলো আমি পার্সোনালি ফিল করি যে হলো আমাদের এডুকেশন ফিল্ড একটু মানদাদার আমলে এখন আরো বেশি, আমি এখন জিনিসটা আরো বেশি হয়ে যেতেছে, বিকজ এখন ওপেন বুক সলিউশনটাও খুব একটা রেলেভেন্ট না। এখন এআই যেহেতু আছে, আমি হোমওয়ার্ক দিতেছি 5 বছর আগে বা 6 বছর আগে মানুষের স্টাডি করে হয়তো রিসার্চ ম্যাটেরিয়াল বের করে হয়তো করতো,
এখন এআই কে স্ক্রিনশট দেওয়াটা হলো ওদের কাজ। তার মানে হলো আমার মাথায় রাখতে হবে যে হলো সিস্টেমটা ইয়ে করার সময় যে হলো ও এআই ইউজ করবে, ওই এআই ইউজ করে কাজ করতে গেলেও যাতে কিছু একটা শিখে হ্যাভ টু এনফোর্স দ্যাট। ওই ক্ষেত্রে আমার থেকে এটা দিতে হবে। এডুকেশন ফিল্ডের কথা বললাম। কোম্পানির ক্ষেত্রে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু মেক শিওর যে হলো যে এমপ্লয়িরা যারা আছে you orchestrate the system good enough যে হলো এমপ্লয়িরা এআই ইউজ করার পরও স্লপ জেনারেট করতেছে না, বা করলেও যাতে মিনিমাল হয় জিনিসটা। তুমি জাস্ট ওদেরকে দিয়ে ছেড়ে দিতেছো না, বা ওদেরকে হেলিকপ্টার ইয়া করতেছো না, কি জেনারেট করতেছো বলো। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সিস্টেম দ্যাট এম্পাওয়ার্স দ্যাম নট অনলি উইথ $40 সাবস্ক্রিপশন বাট অলসো দ্য মাইন্ডসেট দ্যাট অ্যালাউজ ইউ টু নট জেনারেট স্লপ। এক্সিকিউটিভ সাপোর্টটাও খুব এক্সিকিউটিভ সাপোর্ট, ইয়েস। আই থিঙ্ক এটা কোম্পানির ইনিশিয়েটিভ, ডেভেলপাররা ইন্ডিভিজুয়ালি নিতে পারে, ইটস ফাইন। কিন্তু যদি মার্কেট ইটসেলফ যদি অ্যালাউ না করে, জিনিসটা যদি ওপেন না হয়, বা জাস্ট কিছু কিছু দিকে থেকে চেরি পিক করে ওপেন, বাকি দিক থেকে ক্লোজ অফ, তাহলে এটা ইউ ক্যানট হ্যাভ বোথ। আই থিঙ্ক এটা মার্কেট ওই দিক থেকেও একটু ইয়া করা উচিত, তখন মানুষ আরো বেশি এনকারেজড হবে অ্যান্ড প্রপার সিস্টেমটা শিখবে। চুরি করে শেখার দরকার নেই, চুরি করে ইউজ করার দরকার নেই। আমার শাহিন ভাই, আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি কতটুকু এই এআই embrace করছে, অ্যাডাপ্ট করছে? We aren't ready. We aren't ready yet, and we don't know when we will be ready. That's the unfortunate part. But we should have been ready yesterday. আপনাদের কথা থেকে এটা ক্লিয়ার, এটা আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা সিচুয়েশনের মতো। ইটস নট লাইক ওকে ঠিক আছে আমি 3 মাস পরে এআই অ্যাডাপ্ট করে ফেলবো না। 3 মাসে এআই এক্সপোনেনশিয়াল জাম্প হবে, ততদিনের দুনিয়া কোথায় যাবে আমরা কেউ জানি না। সো উই শুড হ্যাভ অ্যাডপ্টেড ইয়েস্টারডে। সো আমার একটা আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন ইন টার্মস অফ অনেক নতুন ইঞ্জিনিয়ার যারা এআই অ্যাডপ্ট করতে চায়, তাদের জন্য আপনাদের কোনো রেকমেন্ডেশন আছে ইন টার্মস অফ যে কোন অ্যাপ্রোচে এআই অ্যাডপ্ট করা উচিত? আপনি একটু বলতেছিলেন যে আগে ওপেন বুক হইতো, ওপেন বুক হইলেও সমস্যা হতো না, কিন্তু এখন হচ্ছে যে ওই স্ক্রিনশটটা এআইকে দিয়ে। সো তাইলে এআইকে লেভারেজ করার জন্য কোন মাইন্ডসেটটা, কোন অ্যাপ্রোচটা থাকা উচিত জুনিয়র ইঞ্জিনিয়ার? ভালো টপিক টু ভাইয়া। ইয়াং জেনারেশনের একটা অ্যাডভান্টেজ থাকে যে হলো তারা হলো ব্ল্যাঙ্ক স্লেট, তাদের স্লেট মুছার কাজটা করা লাগে না, তারা নতুন কিছু আসলে তারা চক দিয়ে জাস্ট লেখা শুরু করে। আনলার্নিং এর কিছু নাই, আনলার্নিং এর কিছু নেই, এক্স্যাক্টলি। কিন্তু এটা যদি আমরা ভুল জিনিস লেখা শুরু করি, ওইটা কিন্তু স্টিক করা শুরু করে। কারণ ওরা এখন সমস্যা যেটা হলো, আগে হলো যখন জুনিয়র ডেভেলপার জয়েন করতো, তারা ঝামেলা করতো সিনিয়র ডেভেলপারদের, ভাই এটা হয়েছে, এটা কেমন করবো দেখান, বসে থাকতো। এখন হলো তারা সাপোজেডলি প্রোডাকশন গ্রেডের কোড লিখে ফেলতেছে, মার্চ করে ফেলতেছে, সমস্যাটা সিনিয়র ডেভেলপারের মধ্যে আটকাচ্ছে না, এটা প্রোডাকশনে গিয়ে হচ্ছে। তো ওদের জন্য আমি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো সক্রেটিক মেথড ইউজ করতে। কোয়েশ্চেন এভরিথিং, সলিউশন বানাও, সমস্যা নেই। কোয়েশ্চেন করতে থাকো যতক্ষণ না পর্যন্ত জিনিসটা মলিকুলার লেভেলে চলে যাইতেছো। এখন যেহেতু তুমি যেহেতু ব্ল্যাঙ্ক স্লেট, এভরিথিং ইউ রিড স্টিক্স। সো এটা ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড, ক্রিটিক ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, don't lose your creative juices. Yes. And this is how they learn as well. Exactly, ওটাই বললাম। If you're not learning, তাহলে তো ওই জন্যই বললাম ব্ল্যাঙ্ক স্লেটের কথাটা, যে হলো ওরা কোয়েশ্চেন করতে থাকলে ইউ আর রিডিং ইট আফটার অল, রাইট? জাস্ট কোড লিখে ফেলে রাখতেছি না। তুই যখন এটা কেন করছো, আচ্ছা এটা কেন, আচ্ছা এটার ভিতরে এটা কেন বলছো, গো ডিপ ডাউন এনাফ, তুমি পড়তে পড়তেই মাথার মধ্যে স্টিক করতেছে, and that's how I think you build up the skills over there. And this process goes for everything else in life. যে কোনো কিছুই নতুন কিছু শিখতে হলে আমরা ফার্স্ট আগে কোশ্চেন করি, আমরা এটা ছোটবেলা থেকে শিখছি। সো এখন সমস্যা হলো এখন শিখে করা লাগে, এখন না শিখে করে ফেলা যায়। সো এই প্রসেসটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই রিপোর্টটা নিয়ে আমি আরেকটা জিনিস জানতে চাই আপনাদের কাছে, আমি রিয়েলি কিউরিয়াস টু নো। সেটা হচ্ছে এখন এআই এর যুগে আসলে আমার কোনো কিছু না জানলেও, যেটা আমরা ইনিশিয়াল আলোচনা করছিলাম, যে নুব যদি হই আমি, অথবা আমি নন টেকি একজন পার্সন হই, স্টিল আই এম এবল টু রাইট কোড অ্যান্ড দেন ক্রিয়েট আ সফটওয়্যার। সো আমি যেটা জানতে চাচ্ছি যে এই সিচুয়েশনে তাহলে আমাদের মাইন্ডসেটটা তাহলে কি হওয়া উচিত? আমরা কি মানে ফান্ডামেন্টালটা, যারা স্পেশালি জুনিয়র ইঞ্জিনিয়ারের কথা বলছি, আমরা কি ফান্ডামেন্টালটা লুজ করার একটা চান্স আছে না? যে আমরা আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সেগুলো না শিখেই আমি ভাইব কোডিং করে একটা জায়গায় চলে যেতে পারতেছি, তাহলে তো আমি জীবনেও ফান্ডামেন্টাল শিখবো না, কোথায় যাবো? ডেফিনেটলি চান্স আছে। একটা সময় আসবে যখন মানে যদি আমরা এজেন্টিক কোডিং এখনই এমব্রেস করে ফেলি, দেন দিস ইজ এআই টকিং টু এআই, দেয়ার ইজ নো হিউম্যান টাচ অ্যাট
সো অবশ্যই ফান্ডামেন্টাল টুলস তখনই হবে, রাইট? এটা আরো সুন হবে রাদার দ্যান হোয়াট উই আর প্রেডিক্টিং। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আরো সুনার হবে। সো এইটাকে তখন মানে আমাদের ফিউচার বা কোয়ালিটি অফ সফটওয়্যার, হ্যাঁ, ওটা একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়াবে বেসিক্যালি। আমার কাছে মনে হয় যে ভাইয়া লাইক ফান্ডামেন্টালের ক্ষেত্রে আপনি যদি একজন ফ্রেশারের কথা চিন্তা করেন যে যার ধরেন কোনো ফান্ডামেন্টাল নলেজ নাই, বাট আমি তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 1 এর পজিশনে বসাই দিয়েছি। নাও ও ভাইব কোডিং করে ও হয়তো রিকোয়ারমেন্ট গেদার করে অ্যানালাইসিস করে ও আমাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিপ্লয়মেন্ট করে দিল, বাট ওর কিন্তু ক্যারিয়ার গ্রোথ হবে না, কারণ ওর ল্যাকিং আছে। এক্স্যাক্টলি, ও হলো এআই যতটুকু করতে পারবে অতটুকুর মধ্যে সে স্টাক হয়ে যাবে, সেটা বিয়ন্ডে যেতে পারবে না। ইয়েস। So the question begins, is there a chance that we are going to create dumb generation? I think we already are. We are, Yes. অনেকগুলো ওপেন সোর্স কন্ট্রিবিউশন নিয়ে পুল রিকোয়েস্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। অনেকগুলো পপুলার, বিকজ আগে মানুষ যে স্ক্যামটা করতো সিভিতে লেখার জন্য যে আই কন্ট্রিবিউটেড টু ওপেন সোর্স, সেটা হলো একটা কমেন্ট অ্যাড করে পুল রিকোয়েস্ট দিয়ে দিত, তারপরে বলতো আমি এখানে কন্ট্রিবিউট করছি। এখন জিনিসটা হলো তারা ফিচার চেঞ্জ করে দিয়ে দিতেছে উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইট ইজ ফর। লাইক নাও আই সে মেক দিস বেটার, কিছু একটা করছে, পুল রিকোয়েস্ট দিলাম, স্লপি কোড, ভয়ঙ্কর, হ্যাঁ, ক্যাটাস্ট্রফিক প্রবলেম। হ্যাঁ, এখন স্কেরি লাগছে না? আমার তো আরিয়ানের রাতে ঘুম হয় না। Okay, good talk guys, it was wonderful, thank you so much. thank you for the opportunity.